তোর মুখটা চুপ রাখবি, মাথা ধরছে আমার। নির্বাণ হেডফোন নামিয়ে চোরা হাসি দিয়ে তাকালো আরশানের দিকে। শালা, ওর সব কিছুতেই তো বিরক্তি। গান গাইলেও বিরক্তি, খেললে বিরক্তি, শ্বাস নিলেও বিরক্তি। তখন পাশের বড় ফুলের দোকানের কাছের দরজা ঠেলে বের হয়ে এলো জায়রান, তার হাতে একগুচ্ছ ফুল। মীরাবের সাথে দেখা করতে যাবে একটু পরেই। নির্বাণ দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে হেসে বলে উঠল, তুই তো ছক্কা মেরে দিলে রাইজান। আমাদের কি তোর চোখে পড়ে না? কয়দিন পর তো বিয়ে করে ফেলবি। জায়রান থেমে একবার ওদের দিকে তাকালো, ঠোঁটে হাসি। আমি কি তোদের বেঁধে রেখেছি নাকি? পছন্দ হলে করে নে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে হালকা আক্ষেপ মেশানো স্বর। আজ পর্যন্ত কাউকে পেলাম না রে, কেউ যদি একটু চোখে পড়তো। ওর কথায় আরশান আর জাইরান হেসে দেয়। হাসিটা নির্বাণের বুকের ভেতর আরো খোঁজা দেয়। আরশান বাইক স্টার্ট দিতে দিতে বলে, তুই এখন যা ভাই, আমরা গিয়ে কোনো লাভ নাই। কাবাব মে হাড্ডি হতে চাই না। নির্বাণ ঠোঁট কামড়ে হেসে বলে, হ্যাঁ, তোর রোমান্স দেখে আমার বুক আরো জ্বলবে। তুই যা, শান, চল আমরা বের হয়ে যাই। জাইরান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। নির্বাণ আরশানের বাইকের পেছনে উঠে বসল। রাতের ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। বাইক এগোতেই রাস্তার আলো একে একে পেছনে বেরিয়ে যাচ্ছিল। নির্বাণ আবার হেডফোনটা কানে গুঁজল। আরশান হ্যান্ডেল ধরে বিরক্তি নিয়ে বলে উঠল, হাত সরা নির্ভন, ঠিক মতো বসতে পারিস না নাকি? পড়ে গেলে দুজনকেই হাসপাতালে যেতে হবে। কিন্তু নির্বাণ যেন ওর কথা শুনছেই না, চিৎকার করে গান চালিয়ে যাচ্ছে। শরীর দুলিয়ে দুলিয়ে গাইছে। বাইক খানিকটা দূরে উঠতেই আরশান চেঁচিয়ে বলল, শালা, তুই নিজে মরবি, সাথে আমাকেও মারবি। গান গাইতে হলে অন্তত সোজা হয়ে বস। কানাডার আকাশটা নিচে অন্ধকারে ঢাকা, চারপাশে কোমলতার আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের ডাল দুলছে, মাঝে মাঝে দূরে কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। চারপাশ শান্ত, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের শব্দ শোনা যায়। দূরের মাপল গাছের পাতাগুলো নড়ছে। শ্বাস দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ঠান্ডা হাওয়ায় চুলগুলো উঠছে। হঠাৎ সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে এবার বাড়ির গেটের সামনে এসে থামলো। সাজ হাসল। এসে গেছে। ভেতর থেকে শুয়ে থাকা নীরব শুনল। সে আধো ঘুমন্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই জানলি কি করে? সাজ দুষ্টুমি ভরা চোখে তাকালো, তারপর হেসে বলল, ম্যাজিক। নীরব হেসে উড়িয়ে দিল। তখনই তার ফোনে টুং করে শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল জাইরানের মেসেজ। মেসেজ খুলতেই চোখের কোণে হাসি কেটে গেল। খুব সাধারণ একটা লাইন, তবু হৃদয়কে নড়বড় করে দেওয়ার মতো হয়। আমি নিচে এসে গেছি। নীরবের বুক কেমন দূরে উঠল। সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। তাড়াহুড়ো করে একটা শাল কাঁধে জড়িয়ে নিল। আয়নায় নিজের চেহারা একবার দেখে নিল, তারপর ছুটে গেল নিচে। সাজও পিছু পিছু গেল। গেটের কাছে দাঁড়িয়েছিল জায়রান। তার সাদা টিউলিপ ফুল কানাডায় বসন্তী টিউলিপের গন্ধই আলাদা। গেটের কাছে পৌঁছতেই দেখা গেল জায়রান দাঁড়িয়ে আছে। নীরব এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, ফুল কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো? নীরব ফুল হাতে নিল। সাজ তখন নিচে এসে টমকে ডেকে আনলো। সামিরের কুকুরটা ছোট্ট, চঞ্চল, সাদা বাদামি রঙের। টমের গলায় সবসময় একটা লাল দড়ি বাঁধা থাকে। সাজ বলল, যা টম, ওদের একটু ডিস্টার্ব করে আয়। টম যেন সাজের কথা বুঝতে পারল। খুশিতে লাফিয়ে গেটের দিকে দৌড়ে গেল। সাজ এবার নিজের নুটির দিকে তাকালো। নুটির ছোট্ট খাঁচায় বসে বাদাম চিবোচ্ছিল। সাজ হাসি মুখে ফিস ফিস করে বলল, নিও না নুটি, আজ একটু মজা হবে। নুটি খাঁচা থেকে বেরিয়ে লাফ দিল। সাজ পেছনে সরে লুকিয়ে পড়ল একপাশে, ঠোঁট চেপে হাসি চাপতে লাগলো। টম দৌড়ে জাইরানের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দিল। জাইরান প্রথমে চমকে উঠল, তারপর কুকুরটাকে দেখে মাথা নেড়ে হেসে ফেলল। তোমাদের কুকুরটা মনে হয় আমাকে খুব একটা পছন্দ করছে না। নীরব অপ্রস্তুত হয়ে গেল। না না, আসলে ও একটু বেশি এক্সাইটেড। এমন সময় নটি হুট করে নীরবের কাঁধের উপর লাফ দিল। নীরব ভয়ে চিৎকার করে উঠল।
আহ নুটি। সাজ লুকানো জায়গা থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। তার হাসির শব্দ চাপা থাকলেও দুজনের কানে গেল। জায়রান মাথা উঁচু করে তাকালো। লুকিয়ে লাভ নেই। অ্যালিসা, এদিকে আসো। সাজ দূরের ছায়া থেকে বেরিয়ে এলো, হাতে নুটিকে ধরে আছে, মুখে তার আগের মতোই দুষ্টু হাসি। আচ্ছা আচ্ছা, ধরা তো পড়লামই, কিন্তু কালকের ট্রিটের কথা ভুলবে না ভাইয়া। আপনার পকেট কিন্তু হালকা হবেই। জায়রান হাসলো। আমার পকেট খালি করা এত সহজ না। কালকেই বুঝবেন। তুমি একেবারে ছোট্ট ঝড়। ঠিক ধরেছেন। মীরা বিরক্তি ভরা স্বরে বলল। আর একটু যদি বাড়াবাড়ি করিস, কালকে কোনো ট্রিট নেই। উফ, বিশ্বাসঘাতকতা। নিজের বোনই আমাকে সাপোর্ট করলো না। জায়রান হালকা হেসে মীরাবের দিকে তাকালো। চিন্তা করো না, কালকের ট্রিট আমি সামলে নিব। হ্যাঁ, আপনাকেই তো সামলে নিতে হবে। সাজের কথায় দুজনেই হাসল। সাজ আজ একটা সাদা ড্রেস পরেছে, হালকা নরম কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, গলার কাছে সুতোর কাজ, আর হাতার কিনারায় ছোট ছোট মুক্তোর মতো বোতাম ঝরে আছে। স্ট্রেট চুলগুলো পিঠ ছুঁই ছুঁই একপাশে ওড়নাটা হালকা করে গুজে দিল। আয়নায় শেষবারের মতো দেখে নিল। মুখে অতিরিক্ত সাজসজ্জা নেই। মেহুরও সাজগোজ সেরে বের হলো। তার গায়ের ওপর গোলাপি ড্রেস পরেছে, ফ্লোরাল কাজ করা শাড়ির মতো লম্বা ড্রেসটা তার চঞ্চল ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। মীরাও প্রস্তুত, গোল্ডেন কালারের ড্রেস পরেছে, গোল্ডেন ড্রেসের সাথে সিল্কের ওড়না। তিনজনই একসাথে বের হলো। গেটের বাইরে ভর দুপুরের আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে, তাতে ওড়না দোল খাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জায়রান আর নির্ভান, আরশান। সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সাজ প্রথমে তাদের চোখ এড়িয়ে সামনের রাস্তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণে তার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়। সামনের গাড়ির হুডের ওপর বসে আছে ছেলেটা। ফর্সা মুখ কিছুটা লাল হয়ে আছে, পরনে জিন্স শার্ট, সামনের দুটো বোতাম খোলা, আর সেই ফাঁকে অলসভাবে ঝুলছে একটা কালো সানগ্লাস। তার হাতের আঙুলগুলো ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, যেন চারপাশের কোনো কিছুই তার চোখে পড়ছে না। সামনের চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে কপালে পড়ছে, আর সে মাঝে মধ্যে বিরক্ত হয়ে হাত দিয়ে সেগুলো সরাচ্ছে। সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল। মুখটা খুব চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়েই তার মনে পড়ল বাসের সেই বিরক্তকর ছেলেটা। তার ভ্রু কুঁচকে উঠল সাথে সাথে। আবার সেই লোক। মনে মনে বিরক্তি উগরে দিল সাজ। দুনিয়ায় এত ছেলে থাকতে কেন এই ছেলেটাকেই জায়রানের বন্ধু হতে হলো? সেদিন বাসে ওর আচরণে যে বিরক্ত জমেছিল, আজ আবার নতুন করে সেটা মাথা চাড়া দিয়ে উঠল। এখন তো ওদের বারবার দেখা হবে। নির্ভান গাড়ি থেকে নামতেই চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বসন্তের বিকেল, হালকা হাওয়ায় গাছের ডালপালা দুলছে। ভেতর থেকে তখন একে একে তিনটা মেয়ে বেরিয়ে আসছে। প্রথমেই চোখ আটকালো সামনের গোলাপি ড্রেস পরা মেয়েটার দিকে। মেয়েটার চলাফেরার মিষ্টি চঞ্চলতা। নির্ভান হালকা হাসল, বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলো। নিজের অজান্তেই ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, দিল নিকাল গেয়া রে। আরশান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল। তা কাকে দেখে মনে ঘন্টা বেজে উঠল? নির্ভান চোখ না সরিয়ে মাথা সামনের দিকে ইশারা করল। তুই একবার তাকিয়ে দেখ। আরশান অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, তবে তার দৃষ্টি গিয়ে পড়ল সাদা ড্রেস পরা মেয়েটার ওপর। কিন্তু মেয়েটার মুখটা দেখেই আরশানের চোখ কুঁচকে গেল। এটা তো সেই বাসের মেয়েটা। কিছুদিন আগে বিরক্তিকর ঘটনার স্মৃতি ভেসে উঠল। আজ আবার হঠাৎ করে সামনে। আরশান বিরক্তিতে ঠোঁট চেপে ধরল। কি আজব ব্যাপার, দুনিয়া তো ছোট না। ওরা আসতেই জায়রান, নির্ভান আর আরশানের দিকে তাকিয়ে বলল, আমার শালীদের সাবধানে নিয়ে যাবি। নির্ভান সঙ্গে সঙ্গেই ঠোঁটে দুষ্টুমি হাসি ফুটিয়ে উত্তর দিল, চিন্তা করিস না, সুন্দর মতো এনে ফেলে আসবো। মেহুল থমকে গিয়ে ভ্রু উঁচু করল। আপনাদেরও চিন্তা নেই, একটা হাড্ডিও আস্ত থাকবে না। চোখে মুখে খুনসুটির হাসি দেখে মুহূর্তেই চারপাশে হাসির রোল পড়ে গেল। নির্ভান মজা করে বুকে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, শালিদের থেকে বাঁচতে আমাদের নাকি সিকিউরিটি দরকার। সাজ মুখ গম্ভীর করে রেখেছে। ওর হাসি পেল না, বরং বিরক্তিতে চোখ ঘোরালো। আরশানের মুখেও কোনো অভিব্যক্তি নেই।
দুজনেরই বিরক্তিতে মুখ কুঁচকে আছে, কিন্তু সেটা কেউ কাউকে দেখাতে চায় না। জাইরান আর মিরাব আলাদা এক গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট হতেই সাজ, মেহুল, নির্ভান আর আরশান অন্য গাড়ির দিকে এগোলো। নির্ভান আর আরশান সামনে বসলো, পেছনের সিটে সাজ আর মেহুল। গাড়ি কানাডার রাস্তায় ছুটছে। চারপাশে ছিমছাম সবুজ ঘাসে মোড়া লন, কোথাও কোথাও ফুলে ভরা গাছ। হালকা বাতাস জানালা দিয়ে ভেতরে আসছিল। পেছন থেকে মেহুল বলল, ভাইয়া, সামনে একটা স্কুল আছে, একটু থামবেন? আরশান স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক চাপলো। গাড়ি স্কুলের সামনে থেমে গেল। সামনে মাঠে কিছু বাচ্চা ছোটাছুটি করছে, কেউ বল খেলছে, কেউ বই হাতে বসে আছে। মেহুল দরজা খুলে নামলো, গেটের ভেতরে ঢুকে গেল। একটু পর নির্ভান সিটে হেলান দিয়ে বলল, আমি আসছি। আরশান ভ্রু কুচকালো। তুই আবার কোথায় যাবি? আমার 1 নম্বর পেয়েছে। কথা শেষ করি দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দিল। সাজ এতক্ষণ পর্যন্ত গম্ভীর মুখে বসেছিল, কিন্তু নির্ভানের কথাটা শুনে হঠাৎ মুখ টিপে হেসে ফেলল। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকালো সামনের আয়নার দিকে। কাচের প্রতিফলনে ভেসে উঠল সাজের দৃষ্টি, আর ঠিক সেই সময়ে সাজও তাকিয়েছিল ওদিকে। কিন্তু সেই নীরব স্পর্শ টিকল না বেশিক্ষণ। পরক্ষণেই দুজনে অস্বস্তি লোকাতে চোখ সরিয়ে নিল। আরশান সামনে রাস্তার দিকে তাকালো, আর সাজ জানালার বাইরে তাকিয়ে পড়ল, যেন কিছুই হয়নি। এরই মধ্যে স্কুলের গেটের ভেতর থেকে প্রথমে দেখা গেল মেহুল ফিরছে। সাজ এতক্ষণে যে অস্বস্তির ভেতরে ছিল সেটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল গাড়ির ভেতরে ওর আরশানের সঙ্গে সেই অদ্ভুত চোখাচোখির পর পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। মেহুল ফিরে আসাতেই সেটা কেটে গেল। কিছুক্ষণ পর নির্ভারও গাড়িতে এসে বসল। গাড়ি আবার চলতে শুরু করলো। ক্লাসের ঘন্টা বাজতেই সবাই ধীরে ধীরে বের হতে শুরু করলো। করিডোর ভরে উঠল হইচই আর কথাবার্তায়। সাজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মেহুলের সঙ্গে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সাজের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। করিডোরের এক পাশে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা। কদিন আগে সেই মার খাওয়ার দাগ স্পষ্ট বোঝা যায়, কিন্তু সাজের অবাক লাগে এই লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই, বরং চোখ দুটো আরো ভয়ঙ্কর, আরো তীক্ষ্ণ হয়ে আছে। এরিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজের দিকে। সাজ একটু গা শিরশির করে উঠল, কিন্তু সে চোখ সরিয়ে নিল। এই ছেলেটাকে দেখলেই বিরক্ত লাগে। মনে মনে ভাবলো সাজ। তার বুকের ভেতর হালকা অস্বস্তি জমলেও মুখে প্রকাশ করল না। তারা দুজন করিডোরের ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছে। তখন হঠাৎই পেছন থেকে কেউ ধাক্কা দেয়। সাজ ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই মেহুল হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। সাজ দ্রুত নিজেকে সামনে নিয়ে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। পেছনে দাঁড়িয়ে এরিক, মুখে ঘৃণ্য হাসি। সাজের রাগ উঠল, ঠোঁট কামড়ে থমকে না থেকে সে সরাসরি বলে ফেলল, শালার কাউয়া, তুই দেখে চলতে পারিস না নাকি? বাংলা ভাষা এরিক বোঝে না, তবে তার চোখ মুখ দেখে বোঝা গেল সে কথাটা নিশ্চয়ই ভালো কিছু নয়। কপাল কুঁচকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি পরে দেখে নেব, এমন শিক্ষা দেব তুই নড়তেও পারবি না। সাজের মেরুদণ্ডে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখে অদ্ভুত এক ঝিরিক, হুমকি দিয়ে আনন্দ পাচ্ছে। করিডোরের হইচইয়ের মাঝেও মুহূর্তটায় সাজ আর এরিকের মধ্যে অস্বস্তিকর টান টান অবস্থা তৈরি হলো। মেহুল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাজকে আড়াল করল, তার কাঁধে হাত রেখে বলল, এলি, চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এই পাগলটা মার খেয়েও শিক্ষা পায়নি, উল্টো আরও উগ্র হয়ে গেছে। সাজ কিছু না বলে ব্যাগটা শক্ত করে ধরে মেহুলের সঙ্গে হাঁটতে শুরু করলো। স্কুলের গেটের বাইরে হালকা ভিড়। ছুটির ঘন্টা বাজতেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে বের হতে শুরু করেছে। কারো হাতে বইয়ের ব্যাগ, কারো হাতে টিফিন বক্স, আবার কেউ মা বাবার হাত ধরে খিলখিল করে হাসছে। গেটের পাশে দাঁড়িয়ে আছে নির্বাণ আর আরশান। সেদিন মেহুল যে স্কুলে গিয়েছিল, সে আজ ইচ্ছে করেই আরশানকে নিয়ে এসেছিল এখানে। এখানে মেহুল তার ছোট ভাইয়ের সাথে দেখা করেছিল। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ভিড়ের মাঝ থেকে দেখা গেল মেহুলের ছোট ভাইকে। গোলগাল মুখ, চোখে দুষ্টু ঝিরিক, ব্যাগ কাঁধে ঝুলছে। সাথে সাথেই চেনা লাগলো, ওই যে, এ তো মেহুলের ছোট ভাই।
নির্ভান দ্রুত এগিয়ে গেল ছেলেটার দিকে, গিয়েই হেসে বলল। হ্যাঁ শালাবাবু। ছেলেটা হাঁটা থামিয়ে তাকালো নির্ভানের দিকে, চোখে মুখে বিরক্তির ছাপ। নির্ভানের মনে হচ্ছিল ওর ছোট ভাই নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কিছু উত্তর দেবে, কিন্তু প্রত্যাশার উল্টো হলো। ছেলেটা মুখটা বাঁকা করে ঠোঁট কুঁচকে বলল। রাবিশ। কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না এত ছোট একটা ছেলে তাকে রাবিশ বলছে। কি বললি? নির্বাণের ভ্রু কুঁচকে গেল, চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। ছেলেটা একটু ভয় পেল না, নির্বিকার মুখে ব্যাগটার সামনে আবার হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি। ওদের দেখে আরশান হাসল। তোকে মনে হয় পছন্দ হয়নি? একটু পর ছেলেটা নির্বাণের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎই হাত উঠিয়ে মিডল ফিঙ্গার দেখালো। কোনো কথা না বলেই দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। নির্বাণ একেবারে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ চিৎকার করে উঠল। দেখেছিস এই বিচ্ছু কত বাজি, দুষ্টমিতে পুরো গডফাদার। চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, পরে জেনে নিবি। নির্বাণ গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ পরে জেনে নিবি ঠিকই, তবে এখন মনে হচ্ছে মেহুলের ভাই মানে একেবারে ছোটখাটো ভিলেন হবে। ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছে, ভিড়ে গাদাগাদি অবস্থা। চারপাশে শপিং ব্যাগ হাতে লোকজনের কোলাহল। গাছের জানালা দিয়ে বাইরের আলো ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। ঘন্টার শব্দ বাজছে, মাঝে মাঝে হালকা দুলুনি দিচ্ছে ট্রামটা। সামনের দিকে পাশাপাশি বসে আছে আরশান, সাজ, নির্ভান আর মেহুল, প্রত্যেকের হাতে শপিং ব্যাগ। ওরা সবাই শহরের মলে ঢু মেরে ফিরছে। জাইরান আর মিরাবকে ইচ্ছে করে অন্য বগিতে পাঠানো হয়েছিল, যাতে ওরা একটু একসাথে সময় কাটাতে পারে। কিন্তু এদিকে বসে থাকা আরশান মোটেও স্বস্তিতে নেই। জায়গা এতটাই কম যে চেপে বসা ছাড়া আর উপায় নেই। তার লম্বা দেহ গুটিয়ে বসার চেষ্টা করছে, কিন্তু যতই সরতে চায় পাশে বসা মেয়েটির গায়ের সাথে অনিচ্ছা সত্ত্বেও ঠেকে যাচ্ছে। সাজ প্রথমে কিছু বলল না, চোখ তুলে দেখলো লোকটা একদম ওর গা ঘেঁষে বসে আছে। মুখটা লাল হয়ে গেল রাগে আর অস্বস্তিতে। শেষমেশ ওর ধৈর্য ভাঙল। আপনার কি শরম করছে না? এইভাবে লেগে বসেছেন কেন? দূরে যান। আরশান ভ্রু কুচকালো, ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল। তুই ভাবছো আমি খুব মজা পাচ্ছি নাকি? আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে চিপকে বসার। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাজ এক ঝলক তাকিয়ে আবার দ্রুত মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে। ওর বুক থরফর করছে। চারপাশে লোকজন থাকলেও মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ট্রামটা ধাক্কা খেয়ে থামলো, ঘন্টা ভাজলো, সবাই নামতে শুরু করলো। মেহুল উঠে দাঁড়ালো, শপিং ব্যাগ কাঁধে তুলে নিল। পিছনে সাজও ধীরে ধীরে উঠলো নামার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিপত্তি ঘটল। সাজ উঠে দাঁড়াতে যাবে এমন সময় ধস করে আবার বসে গেল সিটে, কারণ আরশান অজান্তেই বসেছিল তার লম্বা ওড়ার ওপর। চারপাশের কয়েকজন যাত্রী অবাক হয়ে তাকালো। সাজের মুখ মুহূর্তেই লাল হয়ে গেল, মনে হলো মাটি ফুঁড়ে যদি ভেতরে চলে যেতে পারত। সে অসহায়ের মতো নিজের ওড়না টানতে লাগলো। আরশান বুঝতে পেরে তড়িঘড়ি উঠে দাঁড়ালো, অস্বস্তিও তার চোখে মুখে স্পষ্ট। কিছু বলবে কিনা বুঝতে পারছিল না, ঠোঁট নড়ল কিন্তু শব্দ বের হলো না। সে কোনো কথা না বলেই নেমে গেল ট্রাম থেকে। নির্ভানও তার পিছু পিছু গেল। এদিকে মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে কুটি কুটি। আর একটু হলেই তুই ওনার কোলে বসে পড়তি। মেহুল, মীরাবার জাইরানের বিয়ে সম্পন্ন হয়েছে। চারিদিকে আলোয় সাজানো, ফুলের মালার গন্ধে পরিবেশ আরো মোহময় হয়ে উঠেছে। সবাই বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। বিদায় জানাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারপাশে ভিড় করছে। একটু দূরে দাঁড়িয়ে আছে আরশান আর নির্ভান, দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছে। ওদের পাশে সাজ আর মেহুল, সবার চোখেই আনন্দ আর আবেগের ছাপ। নির্ভান তখন নরম গলায় বলল, তোমাদের আজকে অনেক ইটি লাগছে। আরশান মুখ ঘুরিয়ে নিচু গলায় বিড় বিড় করে বলল, চুনি লাগছে। কথাটা এত আস্তে বললো যে মনে হলো শুধু বাতাসে শুনল, কিন্তু দুর্ভাগ্য ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সাজ শুনে ফেলল। চোখের কোণে দুষ্টু ঝিরি খেলে গেল, তবে মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করল না। মনে মনে ঠিক করে নিল পরে মজা বুঝিয়ে দেবে। এদিকে জাইরান আর মিরাব গাড়িতে উঠেছে।
বিদায়ের সময়ের আবেগ ঘন মুহূর্ত চলছে। এই সুযোগের সাথে নিজের ছোট্ট পরিকল্পনা কার্যকর করল। তার হাই হিলের ধারালো অংশটা দিয়ে আরশানের পায়ের উপর বেশ জোরে চাপ দিল। ব্যথায় মুখ কুঁচকে গেল আরশানের। সে তাড়াতাড়ি পা সরিয়ে দিয়ে রাগে চোখ বড় বড় করে সাজের দিকে তাকালো। দেখে চলতে পারো না নাকি? কিন্তু সাজ একটুও বিচলিত হলো না, ঠোঁটে হাসি নিয়ে বলল। আমি ইচ্ছে করেই দিয়েছি। আরশান মুহূর্তের জন্য থমকে গেল, কপাল কুঁচকে তাকিয়ে বলল। ইচ্ছে করে? সাজ এবার হাত গুটিয়ে বুকের কাছে নিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল। ভেবে দেখুন তো আপনি কি দোষ করেছেন। আরশান ভুল কুঁচকে কিছুক্ষণ মনে মনে খোঁজাখুঁজি করল। তেমন কিছু তো ওর মনে পড়ছে না। আমি তো এমন কিছু করিনি। মুখে সেটা প্রকাশ করতেই সাজ মুচকি হেসে ধীরে ধীরে পেছন ফিরল। আসলে নিজের দোষ কেউ দেখে না। কথাটা চুড়ে দিয়ে সাজ ভিড়ের মধ্যে দিয়ে চলে গেল। এখন মনটা হালকা হলো। এদিকে আসলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখনো সে কিছুতেই বুঝতে পারছে না আসলে কি এমন করে ফেলল সে। চারপাশে মানুষের ভিড়, শব্দ কোলাহলে জায়গাটা ভরে আছে। মেহুর ছোট ছোট পা ফেলে এদিক ওদিক ছোটাছুটি করছে। চোখে একরাশ দুশ্চিন্তা, গলায় উৎকণ্ঠার চাপা সুর। নিকো, নিকো কোথায় গেলি? মেহুরের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। ওর ছোট ভাইটা কোথায় উধাও হয়ে গেছে। মানুষের ভিড়ের মধ্যে ছোট্ট ছেলেটাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন। অন্যদিকে নির্বাণ ও মেহুরকে খুঁজছে। নির্বাণ ঠিক সামনে তাকিয়ে হাঁটছিল, তাই খেয়াল করেনি। পায়ের কাছে নিচে মাটিতে কেউ বসে আছে। ছোট্ট নিকো মাটিতে বসে গম্ভীর হয়ে জুতোর ফিতা বেঁধে চলেছে। ওর ছোট্ট হাতের আঙুলগুলো বারবার ফিতাটা সোজা করছে, আবার গিট দিতে গিয়ে ঘুরিয়ে ফেলছে। তখনই নির্বাণের পা সামান্য ছুঁয়ে গেল নিকোর গায়ে। নিকো কেঁপে ওঠে, মাথা নিচু করে বলল। রাবিশ, দেখে চলতে পারিস না নাকি? নির্বাণ চমকে নিচে তাকালো, খানিকটা অবিশ্বাস আর অবাক দৃষ্টিতে দেখল। আরে এ তো মেহুলের ছোট ভাই। শালাবাবু দেখছি এখানে বসে আছে, তাহলে বোন কোথায়? নিকো কোনো ভ্রুক্ষেপ না করে তেজ দেখিয়ে উত্তর দিল। আমার বোনকে দিয়ে কি করবি? নির্বাণ স্তব্ধ হয়ে গেল। এমন দাপুটে জবাব আশা করেনি এতটুকু ছেলের কাছ থেকে। কপালটা কুঁচকে উঠল। শালা এইটুকু ছেলে তেজটা কম কিছু না। ঠিক তখনই দূর থেকে শোনা গেল এক চেনা ডাক। নিকো। মেহুল দৌড়ে আসছে, শ্বাস হাঁপিয়ে উঠেছে। ভাইকে সামনে দিকে বুক ভরে উঠল। নিকো সুযোগ বুঝে মাটিতে বসেই হঠাৎ মিথ্যা কান্না শুরু করে দিল। চোখ মুছে নাক ছিটকাচ্ছে, যেন ভীষণ কষ্ট পেয়েছে। মেহুল কাছে এসে হুড়মুড় করে ভাইকে জড়িয়ে ধরল। কি হয়েছে? কান্না করছিস কেন? নিকো তখন হাউমাউ করে কেঁদে উঠল। আপু, এই লোকটা আমাকে মেরেছে। মেহুল চোখ বড় বড় করে তাকালো নির্বাণের দিকে। আপনি এতটুকু ছেলের উপর হাত তুলেছেন? নির্বাণ এক পা এগিয়ে এসে। মেহুল বিশ্বাস করো, আমি ওকে ছুঁইনি, মারার প্রশ্ন ওঠে না। মেহুল কিছু না বলে নির্বাণের চোখে চোখ রেখেই শক্ত স্বরে বলল। চল। নিকো কান্নার ভান করতে করতে বোনের হাত ধরে এগোলো, কিন্তু হাঁটার ফাঁকে হঠাৎ মাথা ঘুরিয়ে নির্বাণের দিকে তাকালো। ছোট্ট মুখে কুটির হাসি ফুটে উঠল। নির্বাণ তখনও হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চারপাশে হালকা বাতাসে দুলছে গাছের পাতা। সিসাইড হাউস সমুদ্রের ধারে, পুরো বাড়িটা কাঠের। তার পেছনে বিস্তীর্ণ সোনালী বাড়ির বেজ। লিভিং রুমে কোণের স্ট্যান্ডে রাখা আছে কালো কাঠের গেরার। পাশে আছে একটি গেমিং সেট আপ রুম আর কনসোল। উপরে রয়েছে 3টি বেডরুম। বিশাল জানালা থেকে সরাসরি দেখা যায় সমুদ্রের নীল জল আর অস্তগামী সূর্যের রঙিন ছটা। সবে বাইরে সূর্য নামতে শুরু করেছে। আজকে ওরা তাদের আড্ডা স্থানে এসেছে। এয়ার কন্ডিশনের গুনগুন শব্দ কিছুক্ষণ নীরবতা কাটতেই হঠাৎ গিটারের মিষ্টি সুর ভেসে উঠল। সেই সাথে নির্বাণ পিয়ানোর সাদা কালো চাবিতে আঙুল বুলিয়ে দিল। আরশান গিটার হাতে নিয়ে আঙুল চালাতে শুরু করেছে। আরশান ঠোঁটে ছন্দ মিলিয়ে গান ধরল। তাকে খুঁজে বৃষ্টি চোখে, রূপকথা সে অচেনা, ধরা দিয়েও দেয় না ধরা, জেনেও যে রয়ও অজানা, রয় অজানা কেন অজানা। গান শেষ হওয়ার সাথে সাথে কিচেনের দরজা ঠেলে বেরিয়ে এলো জায়রান। তার হাতে একটা ট্রে, সাজানো স্ন্যাক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই আর কয়েকটা স্যান্ডউইচ। চোখে একরাশ দ্বিধা নিয়ে তখন আরশান বলে উঠল। এলিশাকে দেখলে মনে হয় আমি ওকে মনে হয় চিনি, অথচ
ওর সাথে এর আগে কোনোদিন পরিচয় হয়নি। কথাটা শুনে নির্বাণ হেসে উঠল। ভাই, তুই প্রেমে পড়েছিস? আরশানের ভ্রু কুঁচকে গেল। গলায় দৃঢ়তা এনে সে বলল। অসম্ভব। নির্বাণ হেসে বলল। কেন অসম্ভব? প্রেমের তো কোনো নিয়মকানুন নেই, হুট করে হতেই পারে। আরশান গভীর নিঃশ্বাস ফেলল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল। তোরা সব জানিস আমার ব্যাপারে, আমার জীবনের কথা। এইবার নীরবতা ভাঙল জাইরান। গম্ভীর কণ্ঠে বলল। দেখ শান, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, তাই বলে কি আমরা বসে থাকবো, থেমে থাকবো? তোর একটা জীবন আছে, এভাবে ভিতরে ভিতরে পুড়ে মরলে হবে না। আমরা কোনো কিছু ধরে রেখে বসে থাকতে তো চলবে না। তোর একটা জীবন আছে, সামনে তোকে এগোতেই হবে। আরশান চোখ নামিয়ে বলল। আমি যে দায়িত্ব নিয়েছি সেটা কিভাবে ভুলে যাব? সে দায়িত্ব আমি এভাবে ফেলে দিতে পারি না। জাইরান এবার একটু দৃঢ় স্বরে বলল। দায়িত্ব? কার জন্য দায়িত্ব না শান? দায়িত্বের কথা বলছিস? যার কোনো খোঁজ নেই, সে কোথায় আছে, কি করছে, এসব কি তুই জানিস? 10 বছর হয়ে গেল শান, 10টা বছর। ওকে খুঁজতে তুই কোনো চেষ্টা বাদ রাখিসনি। খবর বের করার জন্য কত কিছু করলি, কিন্তু কোনো ফল হলো না। তাহলে কার জন্য এত দায়িত্ব? জাইরান একটু থেমে আবার বলল। কত বছর অপেক্ষা করবি? 10 বছর কি কম সময়? এভাবে কত দিন পর্যন্ত তুই নিজের জীবনকে অন্ধকারে ফেলে রাখবি? নিজের ভবিষ্যতের কথা ভেবেছিস একবারও? জীবন কি কেবল অপেক্ষা করার নাম? ওর জন্য তুই যতটুকু করতে পারিস সবই করেছিস, আর কতটা? এখন সময় এসেছে নিজের জন্য কিছু ভাব। আরশান প্রতিউত্তর করল না। ভেতরে হাজারটা শব্দ আটকে ছিল, কিন্তু একটাও বাইরে এলো না। উঠে দাঁড়ালো সে। কাঠের আর কাঁচের তৈরি দরজাটা ঠেলে বাইরে এলো। বাইরে বের হতেই চোখে পড়ল সেই সরু কাঠের রাস্তা, যেটা সোজা গিয়ে মিশেছে সমুদ্র তটে। সেখানে থেকে দূরে থেকেই দেখা যাচ্ছে ঢেউয়ের আনাগোনা। আকাশটা ছিল আধো অন্ধকার, গোধূলির ছোঁয়া ছড়িয়ে আছে দিগন্তে। বাতাস সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে, নোনা গন্ধে ভরে উঠেছে চারপাশ। আরশান দাঁড়িয়ে সেই বাতাসে চোখ বন্ধ করে এক মুহূর্ত। বুকের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাস ছিঁড়ে বেরিয়ে এলো। দীর্ঘশ্বাসটা এত ভারী ছিল, মনে হচ্ছিল তার সঙ্গে বুকের সব ভাঙাচোরা আশা অভিমান বেরিয়ে গেল। কিন্তু মন শান্ত হলো না। চোখ খুলে তাকালো আকাশের দিকে। কোথায় আছে তার ছোট্ট সাজ? কেন সে আসছে না? কেন এত দূর সরে গেছে? কেন? আরশানের ঠোঁট কাঁপলো আস্তে আস্তে। ফিস ফিস করে বেরিয়ে এলো কিছু শব্দ। যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, হয়তো তাকেই নিয়ে নিয়তি খেলে সবচেয়ে নির্মম খেলা। চোখ দুটো যেন শূন্যে ঝুলে আছে। মনে হচ্ছে বুকের ভেতর অদৃশ্য একটা শেকল বাঁধা, যা তাকে প্রতি মুহূর্তে টেনে ধরে রাখছে। সেই হাসির দিনগুলো ধূসর কুয়াশায় মিলিয়ে গেছে। একদিন হঠাৎ সবকিছু থেমে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত 10 বছর হয়ে গেল। সমুদ্রের ঢেউ ততক্ষণে তীব্র হয়ে উঠেছে। আরশান দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে। কানাডার শরতের রাত, চারপাশে হালকা বাতাসে ঠান্ডার শিরশির স্পর্শ। গাছের পাতা ঝরে পড়ে, রাস্তার ওপর কার্পেটের মতো বিছিয়ে আছে সোনালি লাল কমলা। দূরে স্ট্রিট লাইটের হলুদ আলোয় সেই পাতাগুলো ঝিলমিল করছে। আকাশে চাঁদ অর্ধেক, তবে চারপাশের নিস্তব্ধতা একেবারে পূর্ণ। সেই রাতের নিস্তব্ধতার ভেতর একা বসে আছে নির্ঘাত। গাড়ির ভেতর অস্থিরভাবে হাতের আঙুলগুলো স্টিয়ারিং ঘষছে। চোখ বারবার গিয়ে থামছে সেই বাড়িটার দিকে। মেহুলদের বাড়ি, 2 তলা বাড়ি, জানালা দিয়ে আলো ভেসে আসছে। মনে হচ্ছে ভেতরে হাসির শব্দ, আড্ডা, মানুষের উষ্ণতা জমে আছে। অথচ নির্বাণ বাইরের হিমের একাকিত্বে। তখন সময় দরজাটা খোলার শব্দ হলো। আলো ফুরে বেরিয়ে এলো এক অপরিচিত অবয়ব। মেহু কালো লাল শাল জড়িয়ে বাইরে বের হলো ও। চুলগুলো খোলা, ঠান্ডা বাতাসে একটু এলোমেলো। গাড়ির ভেতরে বসে থাকা নির্বাণের নিঃশ্বাস আটকে গেল। মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে, কিন্তু পরের মুহূর্তেই সাহস সঞ্চয় করে দরজা খুলল। হাতের সাদা লিলির তোড়া
যা মেহুলের জন্য। নির্বাণ গাড়ি থেকে নেমেই ডাক দিল। মেহুল। মেহুল একটু থামলো, তবে চোখ ফিরিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। নির্বাণ এগিয়ে গেল কয়েক কদম। আরে শোনো তো আমার কথা। মেহুল ঘুরে দাঁড়ালো এবার, চোখে মুখে একরকম বিরক্তি, ঠোঁটের কোণে দৃঢ়তা জমে আছে। আপনি আমার পিছু করছেন? নির্বাণ ধীরে ধীরে ফুলটা মেহুলের হাতে ধরিয়ে দিল। দেখো, আমি কোনো বাহানা করতে পছন্দ করি না, তাই। নির্বাণ এবার গম্ভীর দৃষ্টিতে তাকালো মেহুলের চোখে। আই লাভ ইউ। শব্দ তিনটা বাতাস কেটে বেরিয়ে এলো। মেহুল তখন স্তব্ধ, হাতে ধরা সাদা লিলির ডাঁটা কেঁপে উঠছে, অথচ ওর চোখ স্থির নির্বাণের দিকে। নির্বাণ আর এক দণ্ড দাঁড়ালো না। বুকের ভিতর ধুকপুকানি এত জোরে বাজছিল যে মনে হচ্ছিল গোটা পৃথিবী শুনতে পাচ্ছে। তাড়াহুড়ো করে গাড়ির দিকে ফিরে গেল সে। হাত কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু ঠোঁটে হালকা একটা স্বস্তির হাসি, কারণ অন্তত আজ সে বলতে তো পেরেছে। মেহুল এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না। চোখ বিস্ময়ে ভরা, মুখে অবিশ্বাস, কানে বারবার বাজছে নির্বাণের কণ্ঠস্বর। চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে, অথচ মেহুলের ভেতর কিছু একটা ভাঙছে, আবার কিছু একটা নতুন জন্ম নিচ্ছে। লিলি সাদা ফুলের পাপড়ি তখন হাওয়ায় দুলছে, সাথে মেহুলের মনও কি। বাড়িতে ফিরে এসে নির্বাণ অনেকক্ষণ ধরে মেহুলকে মেসেজ দিচ্ছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না। নোটিফিকেশনের আলো কয়েকবার জ্বলে উঠে নিভে গেছে, অথচ রিপ্লাই আসেনি। একসময় বিরক্ত হয়ে নির্বাণ ফোনটা টেবিলে ছুঁড়ে মারল। অন্যদিকে সাজ তখন ছোট্ট নুটিকে খাবার দিচ্ছিল। নুটি খেতে খেতে দুষ্টুমি করছে, বাদাম মুখে দিয়ে আবার এদিক ওদিক দৌড়াচ্ছে। সাজ হেসে উঠে খাওয়াচ্ছিল। ফোনের শব্দে তখন শ্বাস তাকালো, ভেবেছিল হয়তো কোনো গ্রুপ নোটিফিকেশন, কিন্তু খুলে দেখে হতবাক হয়ে গেল। নির্বাণের মেসেজ। অদ্ভুত ব্যাপার হলো, নির্বাণ গ্রুপে লেখেনি, সরাসরি ওর আইডিতে দিয়েছে। মেহুলের নাম্বারটা পাওয়া যাবে? সাজ হাসলো। তাহলে এই ব্যাপার, নির্বাণ ভাইয়া এখন মেহুলের প্রেমে পড়েছে। একটু ভেবে নাম্বারটা দিল সাজ। হঠাৎ কি মনে করে নির্বাণের প্রোফাইলে ঢুকে পড়ল। নির্বাণের ছবিগুলো ঘেটে দেখতে লাগলো, কিন্তু বিশেষ কিছু নেই। অকারণে স্ক্রল করতে করতে হঠাৎই নজর গেল আরশানের প্রোফাইলে। সাজ প্রথমে অবাক হলো নামটা দেখে, তবে আবার ভাবলো এই নামে তো অনেকেরই থাকতে পারে। তবুও কৌতূহল বসে প্রোফাইলে ঢুকলো। প্রোফাইল পিকচারে দেখা গেল আরশান অফিসের চেয়ারে ফর্মাল স্যুট পরে বসে আছে। সাজ দেখে ভেঙচি কাটলো। একে একে ছবি বদলাতে থাকলো। আরশানের বিভিন্ন মুহূর্তে ধরা আছে ছবিগুলোতে। কোথাও বিশ্ববিদ্যালয়ের ছবি, কোথাও জায়রান আর নির্বাণের সঙ্গে আড্ডা। তবে হঠাৎ সাজের হাত থেমে গেল, চোখ স্থির হয়ে গেল স্ক্রিনে। শ্বাস আটকে এলো বুকের ভেতর, স্থির হয়ে রইল। ছবিটায় একটা ছেলে আর ছোট্ট এক মেয়ে বসে বায়োস্কোপ দেখছে। ছোট্ট মেয়েটা তো সে নিজেই, আর পাশে যে ছেলেটি সে তো আরশান। সাজ আবার ভালো করে দেখলো, এটা তো তারই ছবি। বুকের ভেতরটা মোচড় দিতে লাগলো। এই কেমন সত্যি, এতদিন তার সামনেই ছিল, অথচ সে চিনতেই পারল না। চোখ ভিজে এলো সাজে। সে তাড়াতাড়ি নাম্বার ডায়াল করলো নির্বাণকে। ফোন ধরতেই নিজেকে সামলাতে না পেরে কেঁপে ওঠা কণ্ঠে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনারা যাকে শান বলে ডাকেন ওনার পুরো নাম কি? শেহরাম আরশান। আর তার কি কোনো ছোট ভাই আছে? নির্বাণ অবাক হলো হঠাৎ এমন প্রশ্ন শুনে। ওর ছোট ভাই আছে না, আর শানের ফুল নেম এটাই। সাজের শ্বাস রুদ্ধ হয়ে এলো। ভয় আর কৌতূহল মিলে মিশে তার গলার স্বর ভেঙে গেল। নামটা বলবেন? এক মুহূর্ত চুপ থেকে নির্বাণ বলল, অর্ণব। সাজের চোখের জল থামছেই না। বুকের ভেতর ধরফড়া নিচে বেড়ে গেল। তবুও শেষ নিশ্চিত হতে সে আবার কাঁপা কণ্ঠে বলল, ওনার মায়ের নামটা জানেন? নির্বাণ আরো অবাক হয়ে গেল। সাজ কেন এত অদ্ভুত প্রশ্ন করছে, কেন শানের এত কিছু জানতে চাইছে। তবুও মাথায় যতটুকু মনে পড়ল বলল, সম্ভবত মৌসুমি হবে। মুহূর্তেই সাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ফোনের ওপাশে তার কান্নার শব্দ স্পষ্ট ভেসে গেল। ডুকরে ডুকরে কেঁদে উঠল সাজ। এতদিনের বুক চাপা অপেক্ষা, হারিয়ে ফেলার বেদনার খুঁজে পাওয়ার বিস্ময়, সব একসাথে বেরিয়ে আসছে। হঠাৎ সাজের কান্নায় নির্বাণ হতবাক হয়ে গেল।
আরে তুমি কান্না করছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? সাজ কোনো উত্তর দিল না। তার গলা আটকে গিয়েছে, চোখের জল থামছে না, কেবল একটা ঘুরছিল মাথার ভেতর। এটাই যে তার আরশান ভাই। সে তো কতদিন ধরে আরশানকে সামনে দেখেছে, একসাথে তর্ক করেছে, ঝগড়া করেছে, বিরক্তি প্রকাশ করেছে। অথচ সে জানতেই পারেনি। আর দেরি করল না। সাজ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বুকের ভেতর ঢেউ খেলে যাচ্ছে, চোখ দুটো এখনো ভিজে, কিন্তু মুখে খুশি ছিঁড়ে। দীর্ঘদিনের খুঁজে পাওয়ার আনন্দ, কাছে পাওয়ার অনুভূতি তাকে আলোড়িত করছে। সে এক দৌড়ে দরজা খুলে বের হয়ে গেল। তারা হয়ে প্রায় হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে দেয়ালে হাত ঠেকিয়ে নিজেকে সামলালো। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, তবুও পা থামালো না। সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো। বসার ঘরে নামতেই চোখে পড়ল সোফায় হেলেনা, সোফি আর সামির বসে আছে। সাজ থেমে গেল, তবু খুশি চেপে রাখতে পারল না। মা, আমি আরশান ভাইকে খুঁজে পেয়েছি। আমি এখনই ওনার কাছে যাচ্ছি। আর এক পাও বাড়াবি না, না হলে ওই ছেলের রাস ওখানেই পড়ে থাকবে। সাজের পা দুটো থেমে গেল, বুকের ভেতর ধপধপ করছে, গলা শুকিয়ে গেল, নির্বাক হয়ে গেল মুহূর্তের জন্য। সাজ চোখ ফেরালো সোফির দিকে। সবচেয়ে অদ্ভুত কিন্তু আরও ভয়ের বিষয়, সোফি একদম নির্লিপ্ত। মুখে কোনো বিস্ময় নেই, কোনো প্রতিবাদ নেই, যেন সামিরের কথাটা খুব স্বাভাবিক। সাজের বুকটা কেঁপে উঠল, হতাশার ভয়ের ঢেউ মিশে গেল কণ্ঠে। মা, এলি, ওপরে যা। সামির গলা শক্ত করে বলল। সাজ এক পাও নড়ল না। কেন যাব আমি? কেন যাব? আর শুনে রাখো, ওনাকে আঘাত করার আগে আমাকে আঘাত করবে। সাজ ঘুরে তাকালো সোফির দিকে। সে কাপা কণ্ঠে বলল, আম্মু, কেন এমন করছো? কেন বাধা দিচ্ছ? ওদের প্রতি এত রাগ কেন? আমাকে যেতে দাও প্লিজ। সোফি কিছুক্ষণ চুপ রইল, তারপর দৃঢ় গলায় বলল, এলি, বললাম তো ওদের কাছে যাবি না। ওদের ভুলে যা। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওরা আমাদের জন্য নেই। আমি ভুলতে পারবো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। কেন আমার সাথে এমন করছো তোমরা? কেন আমায় অন্ধকারে রেখে দিলে? কেন ওদের প্রতি এতটা ঘৃণা? সামির দাঁত চেপে উঠে এলো সামনে। মুহূর্তের মধ্যে হাত তুলে সাজের গালে চর কষিয়ে দিল। সাজ হতবাক হয়ে তাকিয়ে রইল সামিরের দিকে। তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। মুখে মুখে তর্ক করছিস, তার সামনে কি বলছিস বুঝিস না? সাজ কেঁদে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই হেলেনা দ্রুত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। আলতো করে চোখের জল মুছে দিয়ে শান্ত স্বরে বলল, চল মা, আমরা উপরে যাই। হেলেনার হাত ধরে সাজ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সে ধীরে ধীরে সাজকে বিছানায় শুইয়ে দিল, কোমল হাতটা কপালে রাখল, মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? এলি, এভাবে আর বলিস না। সকালে নেমে গিয়ে সরি বলবি, বুঝেছিস? সাজ ঠোঁট কামড়ে একটু চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আম্মু কেন কিছু বলে না? আমরা এটা নিয়ে আরেকদিন কথা বলবো, এখন ঘুমিয়ে পড়। হেলেনা সাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সাজের চোখে ঘুম নামল না। ওর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল সাজ। স্ক্রিনে জ্বলে উঠতেই চোখে পড়ল আরশানের ছবি। ছবিটার উপর হাত বুলিয়ে দিতে দিতে চোখ ঝাপসা হয়ে গেল। কতক্ষণ যে এইভাবে কেটে গেল সাজ খেয়ালই করেনি। যখন ঘড়ির দিকে তাকালো তখন 12টার কাঁটা পেরিয়ে গেছে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে কান পাতল। পুরো বাড়ি ঘুমিয়ে গেছে। সাবধানে দরজা খুলে করিডোরে বের হলো। অন্ধকারে করিডোরটা পেরিয়ে ধীরে ধীরে গ্যারেজে পৌঁছালো। সেখানে কোণে রাখা সাইকেলটা টেনে বের করলো সাজ। হঠাৎ চোখ নামিয়ে দেখলো পায়ে কোনো জুতো নেই, খালি পা। এক মুহূর্তের জন্য ভেবে নিল আবার ঘরে গিয়ে স্যান্ডেল নিয়ে আসবে। থাক, খালি পায়েই যাই। সাইকেল দিয়ে আরশানের বাড়ি পৌঁছাতে অন্তত 20 মিনিট লাগবে। সাজ মুচকি হাসল। আজকে আরশানকে একটু জ্বালানো যাক। সাইকেলের প্যাডেলে ধীরে ধীরে চাপ দিল সাজ। রাতের এই নিস্তব্ধতা বুকের ভেতর অদ্ভুত ভয় লাগছে। চারপাশের অন্ধকারে রাস্তার দুপাশের গাছগুলো আরো গা ছমছমে লাগছিল। সাজ একটু থামল, সাইকেলটা দাঁড় করিয়ে একবার চারপাশে তাকালো। রাত তো অনেক হয়েছে। এরকম শূন্য রাস্তায় একা থাকাটা মোটেও স্বস্তিদায়ক না। এখন একটু ভয় লাগছে।
সাথে যদি তার নটিকে নিয়ে আসতো অন্তত ভয়টা কম লাগতো। ফোনটাও তো আনেনি।